বন্ধুরা যাওয়া যাক আজকের টপ 10 আপডেটের দিকে। আজকের প্রথম আপডেট আসছে ভারত এবং মালদ্বীপকে নিয়ে। রিসেন্টলি টিম ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং তার জন্য মালদ্বীপে ট্যুরিজম বোর্ড ইন্ডিয়ান ক্রিকেট টিমকে মালদ্বীপে আমন্ত্রণ করেছিল। এছাড়াও মালদ্বীপে সেলিব্রেট করার জন্য বলেছিল। একে স্পন্সর এবং অফার মালদ্বীপ মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন কর্পোরেশন এবং মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ করেছিল। ভারতের প্রধানমন্ত্রী মোদি লাক্ষাদ্বীপ আইল্যান্ডের কন্ট্রোভার্সির পর মালদ্বীপ যাওয়া ভারতীয় টুরিস্টের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, যার কারণে মালদ্বীপ ট্যুরিজম বোর্ড যথেষ্ট চিন্তিত। এই জন্য মালদ্বীপ ইন্ডিয়ান ক্রিকেট টিমকে অফার করেছে যাতে একটা ভালো টিআরপি হয়ে যেতে পারে। এছাড়াও ভারতে মালদ্বীপের ছবিকে আরো উন্নত করতে যা সাহায্য করবে। এবং এটা ছাড়াও খবর বেরিয়ে আসছে যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ভারতের অ্যাম্বাসেডর মান্নু মাহাবারের সাথে একটা মিটিং করেছিলেন এবং দুই দেশের মধ্যে যে সমস্ত প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে তাকে নিয়ে কথাবার্তাও হয়েছে। এর মধ্যেই মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ভারতকে ধন্যবাদও জানিয়েছেন। ভারতের সরকার বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কে মালদ্বীপকে সাহায্য করেছে এবং মালদ্বীপের প্রয়োজনীয়তার কথা ভাবছে। পরবর্তী আপডেট আসছে পাকিস্তানে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে। খবর বেরিয়ে আসছে যে আইসিসি পাকিস্তানকে এটা কনফার্ম করে দিয়েছে যে ভারতীয় টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। এই জন্য পাকিস্তানকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল দ্বারাই করতে হবে। ভারতের সমস্ত ম্যাচ ইউএইতে খেলা হবে, আর যদি ভারত ফাইনাল এবং সেমিফাইনাল খেলে তাহলে সেটাও ইউএইতেই হবে। এরই সাথে আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা চ্যাটার্ড ফ্লাইটের অপশন দিয়েছে, যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে সমস্ত দেশের সাথে ভারতের ম্যাচ হবে তাদের জন্য যাতে ফ্লাইট বুকিং এর কোনো সমস্যা না থাকে, যাতে তারা সময়ে স্মুথলি পাকিস্তান থেকে ইউএই পর্যন্ত খুবই সহজে ট্রাভেল করতে পারে। আর তারপর লাস্ট সিদ্ধান্ত পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে নিতে হবে যে তারা কি এই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল দ্বারা করাবে নাকি ভারতীয় টিম ছাড়াই এই টুর্নামেন্ট করবে। এক্সপার্টদের কথা হলো, যদি ভারত এই টুর্নামেন্টের বাইরে থাকে, অর্থাৎ যদি চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের 70 থেকে 80% রেভিনিউ লস হবে। অর্থাৎ যেখানে প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ড 100 টাকা ইনকাম করত, সেটা কেবলমাত্র 20 থেকে 30 টাকাই হবে। পরবর্তী আপডেট রয়েছে ভারত এবং ইউক্রেনকে নিয়ে। আপনার মনেই থাকবে যখন প্রধানমন্ত্রী মোদিজি রাশিয়া যাত্রায় গিয়েছিলেন তখন ভ্লাদিমির পুতিনকে জড়িয়ে ধরেছিলেন, যা দেখে ইউক্রেন যথেষ্ট অসন্তুষ্ট হয়েছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই নিয়ে একটা স্টেটমেন্টও দিয়েছিলেন, যেখানে তিনি নিজের অসন্তুষ্টির কারণ জানিয়েছিলেন। এরপরে প্রধানমন্ত্রী মোদি রাশিয়া যাত্রার কারণে ইউক্রেনের সাথে হওয়া ভারতের মিটিংকেই ক্যান্সেল করে দিয়েছে। বিয়ন্ড ওয়ার্ল্ড ইজ ওয়ানের তথ্য অনুযায়ী ভারত ইউক্রেনের মধ্যে ওয়ার্কিং গ্রুপ অ্যান্ড কালচারের মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু ইউক্রেনের সরকার এই মিটিংকে কোনো কারণ ছাড়াই হঠাৎ ক্যান্সেল করে দেয়। ইউক্রেন এমনটা করে প্রধানমন্ত্রী মোদি রাশিয়া ভিজিট নিয়ে অসন্তোষ প্রকাশ করছে, কিন্তু ভারতও কিছুটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার রেখেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে জেলেনস্কি যে স্টেটমেন্ট দিয়েছিল তার বিরুদ্ধে ভারতও ইউক্রেনের ওপর কিছুটা অসন্তুষ্ট হয়েছে আর পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইউক্রেনের পক্ষ থেকে এমন স্টেটমেন্ট একদমই আসা উচিত ছিল না। আর পরবর্তীকালেও ইউক্রেন ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কমেন্ট করা থেকে যেন বিরত থাকে। প্রধানমন্ত্রী মোদি পুতিনকে জড়িয়ে ধরাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন যে বিশ্বের সবচেয়ে বড় লোকতন্ত্রের লিডার যখন বিশ্বের সবচেয়ে বড় খুনি ওয়ার ক্রিমিনালকে জড়িয়ে ধরে, তাহলে থেকে সমস্ত শান্তির ওপরই বড় ধাক্কা লাগে। আর প্রধানমন্ত্রী মোদি পুতিনকে জড়িয়ে গ্রিট করেছে, তার কারণে তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, অর্থাৎ তারা হতাশ হয়েছে। এর মানে হলো জেলেনস্কির কথা অনুযায়ী প্রধানমন্ত্রী মোদির পুতিনকে জড়িয়ে ধরা একদমই উচিত ছিল না, কেননা পুতিন একজন ওয়ার ক্রিমিনাল। এখানে আপনি কম্প্যারিজন করুন, ইতালিতে যে G7 সামিট হয়েছিল তার সাইডলাইনের ওপর প্রধানমন্ত্রী মোদি জেলেনস্কির সাথেও মিটিং করেছিলেন এবং পিএম মোদিও জেলেনস্কিকে জড়িয়ে ধরেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকেও জড়িয়ে ধরেছিলেন এবং অনেকবারই এরকম করেছেন। এই বিষয়কে নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কখনোই কোনো রকম বিরোধ করা হয়নি আর না কোনো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু এখানে ইউক্রেন অসন্তুষ্ট হয়ে মিটিংকেই ক্যান্সেল করে দিয়েছে। যেখানে অন্যদিকে ইউক্রেন
ইউক্রেন যুদ্ধ স্টার্ট হওয়ার পর থেকে ভারত সরকার এখনো পর্যন্ত ইউক্রেনকে কয়েক মিলিয়ন ডলারের জিনিসপত্র পাঠিয়েছে, আর তার ফল এটা পাচ্ছে ভারত। এবার আজকে নেক্সট আপডেট আসছে ভারত এবং আফগানিস্তানকে নিয়ে। খবর বেরিয়ে আসছে যে 2024-25 একাডেমিক ইয়ারে ভারত সরকার আফগানিস্তানের এই 1000 স্টুডেন্ট ভারতে হায়ার স্টাডিজের জন্য আসবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং ডক্টর ডিগ্রির জন্য। তো ভারত সরকার এই সমস্ত স্টুডেন্টদের খরচ বহন করবে এবং এদেরকে ভারতে ফ্রি অফ কস্ট এডুকেশন প্রোভাইড করবে। এই তালিবানিদের শাসন আসার পরও ভারত এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক যথেষ্ট স্ট্রং, আর এখন এইটাকে আরো মজবুত করার জন্য ভারত সরকার সময়ে সময়ে এই ধরনের আফগানিস্তানের জন্য স্টেপ নিয়ে থাকেন। এবার আজকের পরবর্তী আপডেট আসছে খালিস্তানি সাপোর্টার অমৃত পাল সিংকে নিয়ে, যিনি পাঞ্জাবের খদুর সাহেব লোকসভা সিটের মেম্বার অফ পার্লামেন্ট। আপনার মনেই থাকবে অমৃত পাল সিং ড্রাগসের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন চালিয়েছিলেন আর বলেছিলেন তিনি পাঞ্জাব থেকে ড্রাগসের নামগন্ধই মুছে ফেলার জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন, কেননা সরকার এই কাজে একদমই ফেল হয়ে গিয়েছে। আর কোথাও না কোথাও সরকার গুরুত্ব না দেওয়ার কারণে পাঞ্জাবে ড্রাগস কালচার আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আর পাঞ্জাব উড়তা পাঞ্জাব হয়ে উঠছে। এখন পাঞ্জাব থেকে খবর বেরিয়ে আসছে যে অমৃত পাল সিং এর ভাই হরপ্রীত সিংকে পাঞ্জাব পুলিশ ড্রাগস পাচারের জন্য অ্যারেস্ট করে নিয়েছে। অমৃত পাল সিং এর ভাইয়ের ডোপ টেস্ট করানো হয়েছিল, যেখানে তিনি পজিটিভ হয়েছেন, যার পর এখন হরপ্রীত সিংকে পাঞ্জাব পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। আর এটা তদন্ত করা হচ্ছে যে এই ড্রাগস আসছে কোথা থেকে, অর্থাৎ এই বিষয়ের ওপর ইনভেস্টিগেশন করা হচ্ছে যে অমৃত পাল সিং এর ভাই ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত আছেন নাকি না। নিউজ বেরিয়ে আসছে যে লুধিয়ানা পুলিশ হরপ্রীত সিং এবং তার সঙ্গী সাথীদের কাস্টাডির কথা বলেছিলেন, কিন্তু কোর্ট কেবলমাত্র 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি দিয়েছেন। এদের কাছে 4 গ্রাম ড্রাগস পাওয়া গেছিল। এই সমস্ত ঘটনার পর অমৃত পাল সিং এর বাবা মায়ের বক্তব্য হলো পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন এরা জেনে শুনে তাদের পরিবারকে বদনাম করার চেষ্টা করছে আর কোনো কারণ ছাড়াই অমৃত পাল সিংকে ফাঁসানোর চেষ্টা করেছে। আজকের 7th আপডেট আসছে মালদ্বীপ এবং আমেরিকাকে নিয়ে। খবর বেরিয়ে আসছে যে আমেরিকা তার লেটেস্ট ট্রাভেল অ্যাডভাইজারিতে মালদ্বীপকে লেভেল 2 এর গ্রেডে রেখেছে। এই লিস্টে মালদ্বীপের এন্ট্রি প্রথমবার হয়েছিল 2017 সালে। ইউএস ট্রাভেল অ্যাডভাইজারিতে লেভেল 2-3 এর সাথে আমেরিকা বলেছিল মালদ্বীপে টুরিস্ট লোকেশনের ওপর জঙ্গিবাদী হামলা হতে পারে, তো তার জন্য তারা কোনো রকম ওয়ার্নিং দেবে না। এছাড়াও মালদ্বীপের ট্রান্সপোর্টেশন, মার্কেট, শপিং মল এবং লোকাল গভর্নমেন্ট ফ্যাসিলিটিকেও এই আতঙ্কবাদী টার্গেট করতে পারে। এই জন্য যে সমস্ত আমেরিকান মালদ্বীপে যাচ্ছেন তারা এই সমস্ত জিনিসকে মাথায় রাখবেন এবং তাকে কনসিডার করবেন, কিন্তু তারপরেও যদি তারা মালদ্বীপে যেতে চান তাহলে সেখানে অত্যন্ত সাবধানতা বজায় রাখতে হবে। পরবর্তী আপডেট আসছে ইতালি এবং ভারতকে নিয়ে। ইতালিয়ান পুলিশ 33 জন ইন্ডিয়ানকে রেস্কিউ করেছে যারা ইতালির জমিতে কাজ করত আর সেখানকার মালিক এদের ওপর যথেষ্ট অত্যাচার করত। এখন এই সম্বন্ধিত বিষয় ইতালিয়ান পুলিশ দুজন ভারতীয় লোককে অ্যারেস্ট করেছে। এই দুজন ভারতীয় ইতালিতে এজেন্টের কাজ করত আর ইতালিতে পার্মানেন্ট জবের লোভ দেখিয়ে ভারতীয়দের এভাবে খাটাতো। এই দুই ইন্ডিয়ান ভারত থেকে আসা লোকজনদের পার্মানেন্ট চাকরি দেওয়ার পরিবর্তে 17,000 ইউএস ডলার নিত এবং তারপর ইতালির জমিতে কাজ করার জন্য পাঠিয়ে দিত, এই আশা দেখিয়ে যে তারা পরবর্তীকালে পার্মানেন্ট জব পেয়ে যাবে। এই জন্য এইসব ভারতীয়রা ইতালির জমিতে কাজ করার জন্য সেখানে বাধ্য হয়ে যেত। যদি কেউ কাজ করতে মানা করত তাহলে তাদেরকেও সেই 17,000 ইউএস ডলারও ফেরত দেওয়া হতো না। ইতালির পুলিশ এই দুজন ভারতীয়কে অ্যারেস্ট করে প্রপার ইনভেস্টিগেশন স্টার্ট করে দিয়েছে এবং জানার চেষ্টা করা হচ্ছে যে এই দুজন ভারত থেকে আসা কত লোকজনকে লুট করেছে আর এইভাবে প্রতারিত করেছে। আজকে 9th আপডেট আসছে বাংলাদেশকে নিয়ে। নিউজ বেরিয়ে আসছে যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মুসলিম দেশগুলোর কাছে আপিল করেছে যে মুসলিম দেশগুলো যাতে একত্রিত হয়ে একটা নতুন কারেন্সি নিয়ে আসে, অর্থাৎ ইউএস ডলার এবং ইউরোর মতো নতুন একটা ইসলামিক কারেন্সি নিয়ে আসে যা সমস্ত মুসলিম দেশ একসাথে প্রমোট করবে এবং ট্রেডে সেটা ব্যবহার করবে। শেখ হাসিনা বলেছেন যে তিনি এটাকে সাপোর্ট করবেন আর এ থেকে বাইল্যাট্রাল ট্রেড করতে অনেক সুবিধা হবে। আর এদের মধ্যে বিভিন্ন দেশ অয়েল এবং গ্যাসকেও এক্সপোর্ট করে থাকে আর তারপর তারা যুক্ত হয়ে একটা কমন কারেন্সি নিয়ে আসবে এবং
এবং তাও আবার আমেরিকান ডলার এবং ইউরোর মতো সাকসেসফুল হয়ে যাবে, এই কথাই বলেছেন বাংলাদেশ। আজকের সর্বশেষ আপডেট আসছে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে। আসলে প্রধানমন্ত্রী মোদীর টুইটার, যেটা একটা এক্স প্ল্যাটফর্ম, তার উপরে 100 মিলিয়ন ফলোয়ার্সের মার্ককে ক্রস করে ফেলেছে। যদি কারেন্ট প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের কথা বলা হয় তাহলে প্রধানমন্ত্রী মোদী টুইটারের ওপর সবচেয়ে ফলোয়ার্স যুক্ত গ্লোবাল লিডার হয়ে গেছেন। এনার ওপরে কেবলমাত্র একজনই রয়েছেন, আর তিনি হলেন আমেরিকার এক্স প্রেসিডেন্ট বারাক ওবামা। বারাক ওবামা টুইটারের ওপর 131 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের রয়েছে 87 মিলিয়ন। যদি আমেরিকার কারেন্ট প্রেসিডেন্ট অর্থাৎ যদি জো বাইডেনের কথা বলা হয় তাহলে তার 38 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী মোদী 2009 সালেই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিকে ব্যবহার করা শুরু করে দিয়েছিলেন। তিনি ভালোভাবেই বুঝতে পেরে গিয়েছিলেন যে পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে আবার ন্যারেটিভকে ফেল করাও যেতে পারে। আপনি এখন দেখতে পাবেন যে প্রত্যেক পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল লিডার সোশ্যাল মিডিয়ার ওপর প্রেজেন্স তৈরি করাতে লেগে রয়েছে। তো এইটাই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আজকের ভিডিওগুলো আপনার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবেন।